ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। শুরু করছি ক্রিকেটের প্রসঙ্গ দিয়ে। প্রথম টি-20 জিতেও বিশ্রামে নেই আয়ারল্যান্ড। শুক্রবার দুপুর 1টা থেকে অনুশীলন করেছে আইরিশরা, যদিও ঐচ্ছিক এই অনুশীলনে ছিলেন না প্রথম টি-20 একাদশে থাকা ক্রিকেটাররা। সেখানে হেরেও বিশ্রামে ছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও হতে পারে ব্যাটিং স্বর্গ। চট্টগ্রামে শনিবার দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6টায় মুখোমুখি হবে দু দল। চট্টগ্রামে ব্যাটিং স্বর্গ উপহার দিতে জাহিদ রেজা বাবুর জুরি মেলা ভার। সঙ্গী হিসেবে যুক্ত হয়েছেন বিশ্বখ্যাত কিউরেটর টনি হেমিং। টনি বাবুর যুগলবন্দি কি পারে বৃহস্পতিবারই প্রমাণ হয়ে গেছে। আইরিশটা তুলেছে 181, কলাপসের পরও তাওহিদ হৃদয়ের ব্যাটে 83। দ্বিতীয় টি-20তেও উইকেট হতে পারে ব্যাটিং সহায়ক। জাহিদ রেজা বাবু কিংবা টনি হেমিংয়ের এরকম ব্যস্ততার মাঝেই শুক্রবার পুরো দিন চট্টগ্রামের এই বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামটা ফাঁকাই ছিল। বাংলাদেশ দলও অনুশীলনে আসেনি। সেখানে আয়ারল্যান্ড দল, যারা আগের দিন ম্যাচটা জিতেছে, তারা অনুশীলন করে গেছে। প্রশ্ন ওঠে যে তার দলও যদি বিশ্রাম না নিয়ে অনুশীলন করতে পারে, বাংলাদেশ কেন নয়, যেখানে তারা টানা 4টা টি-20 হেরেছে। ম্যাচ জিতে হোটেলে বিশ্রাম না নিয়ে শুক্রবার দুপুর 1টা থেকে অনুশীলন করেছে আয়ারল্যান্ড। যদিও অনুশীলনটা ছিল অপশনাল, প্রথম টি-20 একাদশের কেউই ছিলেন না। টাইগাররা যেখানে বিশ্রামে, আইরিশদের এমন অনুশীলন প্রমাণ করে এক ম্যাচ হাতে রেখেই তারা সিরিজটা জিতে নিতে চায়। আইরিশরা জিততে চাইবে টাইগাররাও, এবং জেতার জন্য বেশ কিছু পরিবর্তন নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামতে পারে বাংলাদেশ দল। পারভেজ হোসেন ইমনকে বসিয়ে সাইফ হাসানকে দিয়ে ওপেন করানো হতে পারে। প্রথমবারের মতো টি-20 একাদশে সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। এমনকি জাকের আলী অনিককে বসিয়ে খেলানো হতে পারে নুরুল হাসান সোহানকে। মোহাম্মদ সাইফুদ্দিনেরও একটা সুযোগ আসতে পারে। শনিবার সন্ধ্যা 6টায় দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুই দল। প্রথম ম্যাচে 39 রানে জিতেছিল আইরিশরা। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। হোপফুলি বাংলাদেশ কামব্যাক করবে দ্বিতীয় ম্যাচে। গাজী আশরাফ হোসেন লিপুর বর্তমান নির্বাচক প্যানেল ততটা সমালোচনায় পড়েননি, যেখানে প্রতি পদক্ষেপে সমালোচনা শুনতেন মিনহাজুল আবেদিন নান্নু প্যানেল। বলছেন সাবেক এই প্রধান নির্বাচক, পরিকল্পনার অভাবে প্রথম টি-20তে হার। অধিনায়ক ও নির্বাচক দ্বন্দ্বে দায় আছে ক্রিকেট অপারেশনসেরও, মানছেন সাবেক এই অধিনায়ক। ঘরের মাঠে আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-20তে হতাশাজনক পরাজয়। ব্যাটিং উইকেটেও ব্যাটারদের ব্যর্থতা এখন সিরিজ খোয়ানোর শঙ্কায় লিটন দাসের দল। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু মনে করছেন উইকেটের মেরিট বুঝে খেলতে ব্যর্থ ব্যাটাররা। পরাজয়ের অন্যতম কারণ পরিকল্পনার ঘাটতি। আমি মনে করি যে এখানে হয়তো ব্যাটসম্যানদের সেলফ অ্যাসেসমেন্টের অভাব। এখানে নিজে কারণ কোচ আপনাকে ওভারনাইট সব কিছু বলে দেন কোন প্ল্যানে খেলবে না খেলবে, কিন্তু এন্ড অফ দ্য ডে কিন্তু 22 গজে গিয়ে খেলোয়াড়কে সিদ্ধান্তটা নিতে হয় কীভাবে খেলতে হবে। তো সুতরাং প্লেয়ারদের রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। তো সেই জায়গায় আমার মনে হয় যে প্লেয়ারদের হয়তো ঠিকমতো ওরকমভাবে প্ল্যান করতে পারতেছে না বা অ্যাসিস্ট করতে পারতেছে না, যার কারণে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। দল হারলেই ক্রিকেটারদের পাশাপাশি কাঠগড়ায় দাঁড় করানো হয় টিম ম্যানেজমেন্টকে। দল নির্বাচন নিয়ে সমালোচিত হয় নির্বাচক প্যানেলও। তবে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল ততটা সমালোচনায় পড়েনি যতটা প্রতি পদক্ষেপেই পড়েছিল নান্নু বাসাররা, বলছেন সাবেক প্রধান নির্বাচক। অবশ্যই লাগে, এখানে তো কোনো সমালোচনার কোনো দিকে এরা পায়নি। তো আমার মনে হয় যে এদিক থেকে তো ওরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে, আমাদের সমালোচনার মুখে প্রতিটা স্টেপে আমাদেরকে নিয়ে সমালোচনা করেছিল। এন্ড অফ দ্য ডে আপনি দেখেন আমরা যতগুলি প্লেয়ারকে প্রমোট করে গিয়েছে, ওই প্লেয়ারই কিন্তু এখনও ডমিনেট করছে। এদিকে অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর দল নির্বাচন নিয়ে মুখোমুখি অবস্থান, উঠেছে নানা প্রশ্ন। এমন সব ঘটনায় প্রভাব পড়ে দলের ওপর, এর দায় ক্রিকেট অপারেশনসেরও আছে, মানছেন মিনহাজুল আবেদিন নান্নু। এটা সবসময় টিমের পারফরমেন্সের একটা জিনিস, একটা ঘাটতির মধ্যে লেগে যায়। তো আমি মনে করি যে এগুলি থেকে এখন আমাদের একটু বেরিয়ে আসা উচিত, কারণ এগুলি চিন্তা ভাবনা করে কিন্তু একটা সেরা পারফরমেন্স দেওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এখন টিম ম্যানেজমেন্টের একমত, সিলেকশন প্যানেলে আরেক মত, ক্রিকেট অপারেশনের আরেক মত, এটা হতে পারে না। এটা সবসময় একটা, আমরা যতদিন ছিলাম আমার তো মনে হয় না কোনো ক্যাপ্টেন বা কোচের সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে কোনো দিন দল দিয়েছি। এটা তো যেটা প্রথম তো ক্রিকেট অপারেশন, তারপর সিলেকশন প্যানেল, দেন টিম ম্যানেজমেন্ট।
দায়িত্ব সবাইকে নিতে হবে। যদি এই ধরনের কথাবার্তা কোড অফ কন্ডাক্টকে ফলো করছে না প্লেয়ার, এটা তো ক্রিকেট অপারেশন জানে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। সংশোধন আসতে পারে বিপিএল এর লোকাল ক্রিকেটারদের তালিকায়। প্রাথমিক তালিকা নিয়ে সমালোচনা হওয়ায় হতে পারে পরিবর্তন, যুক্ত হতে পারেন আলোচনায় আসা ক্রিকেটাররা। এদিকে নিলামের আগে শনিবার ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে বিশেষ সেশন করতে যাচ্ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ। রোববার বিপিএল এর নিলাম, তার আগে এখন সবচেয়ে বড় আলোচনা বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিদের কাছে লোকাল ক্রিকেটারদের যে লিস্ট দেওয়া হয়েছে সেই তালিকা নিয়ে। সেই তালিকায় অনেক ক্রিকেটারের নাম আসেনি, তা নিয়ে আছে প্রশ্ন। একই সাথে ক্যাটাগরিতে ভাগ করা নিয়েও অনেক ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়। তবে যতটুকু জানা গেছে বিসিবির পক্ষ থেকে এই তালিকাটি আপডেট করা হবে এবং সেখানে যেসব ক্রিকেটারকে অ্যাড করা যায় পুনরায় অ্যাড করে ক্যাটাগরিটা তারা আরেকবার পুনর্বিবেচনা করে পরবর্তীতে তারা ফাইনাল একটা লিস্ট ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাঠাবে। তার আগে শনিবার বিসিবি দুটি সেশন আয়োজন করেছে বিপিএলের যে 6টি দল আছে সেই 6টি দলকে সাথে নিয়ে। সেখানে বিকেল 3টায় মিরপুরের যে প্রেস কনফারেন্স এরিনা আছে সেখানে ইন্টিগ্রিটি নিয়ে একটা সেশন অনুষ্ঠিত হবে। এর আগে আমরা দেখেছি গেল আসরের ফিক্সিং ইস্যুতে অনেকগুলো নাম এসছে, অনেক বড় একটা তালিকা এসছে, এমনটা শোনা গেছে। ম্যানেজমেন্টের অনেকের নাম এসছে এবং এবার যাতে আসলে সেই জায়গায় স্বচ্ছ থাকা যায়, সৎ বা নৈতিকতার জায়গাটা ক্লিয়ার থাকে, সেসব নিয়ে একটা সেশন বিসিবি আয়োজন করছে, যেখানে 6 দলের ফ্র্যাঞ্চাইজি সহ ডিরেক্ট সাইনিং এবং তাদের যারা গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছে তাদের সবাইকেই ওই সেশনে উপস্থিত থাকার জন্য বিসিবির যে বিপিএল গভর্নিং কাউন্সিল তারা অনুরোধ জানিয়েছে। এবং একই সাথে বিকেল 4টার দিকে আরেকটি সেশন আছে, সেটি হচ্ছে নিলামের আগে নিলাম নিয়ে, আসলে নিলামে কেমন হবে, কিভাবে আসলে নিলাম আয়োজন করা হবে সেসব নিয়ে একটা ডামি সেশন আমরা হয়তো এখানে দেখতে পাবো বিপিএল ঘিরে। এবং ফ্র্যাঞ্চাইজিদের সবাই সেখানে উপস্থিত থাকবে 6 দলের, এমনটাই বিসিবি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা বাধ্যতামূলক করা হয়েছে। 6 দলের ফ্র্যাঞ্চাইজিদের মালিকানা যারা আছে তাদেরকে এখানে থাকতে হবে। একই সাথে বিপিএল এর যে তারিখ সেটি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, বিপিএল এর তারিখও আরও একবার পেছানো হয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে একটা আবেদন ছিল ব্যাট, প্যাড, হেলমেট এত কম সময়ের মধ্যে তাদের আসলে কেনা বা সেটা হাতে পাওয়ার সময় সাপেক্ষ একটা বিষয়, যে কারণে সেটি আরও 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে বিপিএল এর তারিখ। অর্থাৎ 26 ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর এবারের আসর এবং চলবে 16ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ প্রায় 20 দিন 21 দিনের মধ্যেই আসলে বিপিএল এর যে এবারের যে আসরটি সেটি শেষ হতে যাচ্ছে এবং 24 ডিসেম্বর ঢাকায় মিরপুর স্টেডিয়ামে বিপিএল এর এবারের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটি অনুষ্ঠিত হবে। এবারের বিপিএলটা কতটুকু সফল হতে যাচ্ছে সেটা এখন প্রশ্ন। এত নাটকীয়তা, এত জটিলতার সংকট পেরিয়ে যদি মাঠে গড়ায় কতটুকু সফল হবে বিসিবি সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। যাচ্ছি ফুটবলে, জানাবো অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ের খবর। এবার বাহরাইন বাধাও টপকালো বাংলাদেশ। চীনের ইয়াংচুয়ান স্টেডিয়ামে শক্তিশালী বাহরাইনকে 2-1 গোলে হারিয়েছে নাজমুল হুদা ফয়সালের দল। অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ে টানা 4 জয় নিয়ে টেবিলের শীর্ষে এখন ছোটন শিষ্যরা। সামনে শুধু বাধা হয়ে আছে চীন। আগামী 30 নভেম্বর জানা যাবে দু দলের মধ্যে কারা যাচ্ছে এশিয়ান কাপের মূল পর্বে। প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে 5-0 গোলে, দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে 8-0 ব্যবধানে আর তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0-তে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাইয়ে আগেই দাপট দেখিয়েছিল বাংলাদেশ। এবার কঠিন প্রতিপক্ষ বাহরাইনকে 2-1 গোলে হারিয়ে আসরে টানা 4 জয় নিয়ে টেবিলের শীর্ষে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল। শুক্রবার ইয়াংচুয়াং স্পোর্টস সেন্টারে ম্যাচের প্রথমার্ধ ছিল লড়াই আর উত্তেজনায় ভরা, তবে গোলের দেখা পায়নি কেউই। ফয়সাল, রিফাত ও অপু দারুণ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে না পারায় গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। 47 মিনিটে মানিক রিফাতের বাধা হয়ে দাঁড়ান বাহরাইনের গোলকিপার। তবে 59 মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হলে বায়োজিদ সুযোগ লুফে নিয়ে দারুণ এক শটে বল জালে পাঠান। বাংলাদেশ এগিয়ে যায় 1-0 ব্যবধানে। 6 মিনিট পর রিফাতকে আবারও আটকান গোলরক্ষক। রিবাউন্ডে বায়োজিদ শট নিলে সেটাও হয় সেভ, কিন্তু 72 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের নিখুঁত থ্রু পাস পেয়ে দূর থেকে দারুণ শটে দলকে 2 গোলের ব্যবধানে এগিয়ে দেন মানিক। ম্যাচের শেষ ভাগে লড়াইয়ে ফেরার চেষ্টা করে বাহরাইন। 85 মিনিটে হুসাইন জুবায়ের একটি গোল পরিশোধ করলে উত্তেজনা আবার চরমে ওঠে। তবে বাকি সময় দৃঢ় রক্ষণে 2-1 গোলে জয় ধরে রাখে লাল সবুজের দল। জয়ের পর বাহুফের সভাপতি তাবিত আওয়াল ভিডিও কলে জয়ের আনন্দ ভাগ করে নেন ফয়সাল, রিফাত, অপু, মানিকদের সাথে।
এই জয়ে শেষ 4 ম্যাচে প্রতিপক্ষের জালে 20 গোল দিয়ে মাত্র 1 গোল হজম করেছে বাংলাদেশ। তবে সমান তালে দুর্দান্ত ফর্মে আছে স্বাগতিক চীনও। 30 নভেম্বর চীনের বিপক্ষের ম্যাচেই নির্ধারিত হবে সরাসরি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত হবে কাদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। এবারে বাংলাদেশ ফুটবল লিগের খবর। 3 ম্যাচ পর জয়ের দেখা পেল আবাহনী। কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে তারা। ম্যাচের 2টি গোলই প্রথমার্ধে করেছে আবাহনী। 25 মিনিটে পেনাল্টি থেকে তাদের এগিয়ে নেন সুলেমান দিয়াবাতে। তার অধিনায়কত্বেই 22 বছর পর ফুটবল লিগের শিরোপা পেয়েছিল মোহামেডান। এবার আবাহনীর হয়ে খেলছেন তিনি। নতুন দলের হয়ে লিগে আজই প্রথম জয়ের দেখা পেয়েছেন দিয়াবাতে। 43 মিনিটে এনামুল গাজীর গোলে ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। দ্বিতীয়ার্ধে হয়নি আর কোনো গোল। ইনজুরির সময় আবাহনী 10 জনের দলে পরিণত হলেও পরাজয়ের ব্যবধান কমাতে পারেননি পুলিশ। লিগে প্রথম জয়ে 4 পয়েন্টে টেবিলের 6ষ্ঠ স্থানে রয়েছে আবাহনী। সমান ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 5 নম্বরে পুলিশ। উদ্বোধন হলো বিজিএমইএ প্যাডেল টেনিস কাপ টুর্নামেন্টের। শুক্রবার পর্দা ওঠে এই আয়োজনের। 19 দলের মোট 38 জন খেলোয়াড় অংশ নিয়েছে এই আসরে। বিগিনারদের পাশাপাশি আছে অভিজ্ঞদের ক্যাটাগরিও। শনিবার সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের। প্রথমবারের মতো আয়োজন হচ্ছে বিজিএমইএ প্যাডেল কাপ টুর্নামেন্ট। রাজধানীর স্পোর্টস কমপ্লেক্সে শুক্রবার উদ্বোধন করা হয় এই টুর্নামেন্টের। দুদিনব্যাপী এই আয়োজনে বিগিনার ও অভিজ্ঞ উভয় ক্যাটাগরিতে অংশ নিয়েছে প্রতিযোগীরা। শুক্রবার অনুষ্ঠিত হয়েছে গ্রুপ পর্বের খেলা। 19টি দলে বিভক্ত হয়ে সর্বমোট 38 জন খেলোয়াড় এতে অংশ নিয়েছে। শরীর ও মনকে সুস্থ রাখা এবং কর্মোদ্যম বাড়ানোর পাশাপাশি এই টুর্নামেন্টের মধ্য দিয়েই শিল্প পরিবারের সদস্যদের মাঝে বন্ধন আরও অটুট করবে, এমনটাই বিশ্বাস আয়োজকদের। এই যে আমরা এখানে আজকে আসতে পারার কারণে কিন্তু এই যে ফ্যামিলিরা একসাথে হওয়া, মেম্বার্সরা একসাথে হওয়া, ছুটির দিনে আমরা একটা বিউটিফুল একটা ওয়েদারের মধ্যে আমরা একসাথে হতে পেরেছি। এটার ইন্টেনশনটা এটা ছিল যে একটা গেট টুগেদার, একটা বন্ডিং, অ্যান্ড কীভাবে আমরা একসাথে কাজ করতে পারি স্পোর্টসের মাধ্যমে। স্পোর্টস আমাদের সবাইকে ইউনিটি দেয়। স্পোর্টস ইউনাইটস দ্য এন্টায়ার নেশন অ্যান্ড অল অফ আস। শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল। সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের, যেখানে ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দল পাবে 50,000 ও রানার্স আপদের দেওয়া হবে 25,000 টাকা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ফুটবল ম্যাচে লাল কার্ড দেওয়ার ঘটনা মাঝে মাঝেই দেখা যায়, কিন্তু এক ম্যাচে 17টি লাল কার্ড, এমন কাণ্ড কি কখনো দেখেছেন? বলিভিয়ায় ঘটেছে এমন ঘটনা। দেশটির কোপা পাসেনিয়া এর কোয়ার্টার ফাইনাল ম্যাচে শেষ 2 দলের ফুটবলার ও কোচিং স্টাফরা সংঘাতে জড়ালে 17টি লাল কার্ড দেখান রেফারি। বলিভিয়ার কোপা পাসেনিয়া এর কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল আরুরাও ও ব্লুমিং এর ম্যাচ ড্র হয় 2-2 গোলে। প্রথম লেগে 2-1 গোলে জয় থাকায় সেমিতে যায় ব্লুমিং, কিন্তু ম্যাচে কোন্দল শুরু হয় খেলা শেষ হবার পর। বলিভিয়া গণমাধ্যম বলছে রিয়াল আরুরোর খেলোয়াড় বাস্তিয়ান জেবায়োস, হুলিয়ান ভিলা ও কোচ মার্সেলো রোবলেদো ম্যাচ শেষে পাশের অ্যাথলেটিক ট্র্যাকে থাকা প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও স্টাফদের উপর প্রথম হামলা করে। এরপর পরিস্থিতি এতটাই ঘোলাটে হয়ে যায় যে ফুটবল গ্রাউন্ড পরিণত হয় রণক্ষেত্রে। পরিস্থিতি সামাল দিতে 2 দলের 17 জন খেলোয়াড় ও কোচিং স্টাফকে লাল কার্ড দেন রেফারি, কিন্তু তাতেও কাজ হয়নি। কোন্দল বন্ধ করতে মাঠে নামতে হয় পুলিশকে। নিয়ন্ত্রণ আনতে টিয়ার গ্যাস পর্যন্ত ব্যবহার করতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর বলছে ব্লুমিং এর 7 জন আর আরুরোর 4 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়েছেন রেফারি, আর 2 দলের কোচিং স্টাফের আরও 6 জনকে দেখানো হয়েছে লাল কার্ড। এই ভিডিও দেখে কি মনে হচ্ছে? কোনো ট্রফি জয়ের প্যারেডেটি, কিন্তু বাস্তব ঘটনা এমনটা নয়। আসলে কোপা লিবার্তাদোরেসের ফাইনাল খেলতে পেরু যাচ্ছিল ব্রাজিলের অন্যতম জনপ্রিয় ক্লাব ফ্লামিঙ্গোর ফুটবলাররা। রিও ডি জেনিরোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হাজার হাজার ভক্ত জমা হয় দলকে বিদায় দিতে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়ে যে বাসের ছাদে উঠে পড়ে বেশ কিছু ভক্ত। 2-1 জন নাকি আবার ছাদ থেকে ঢোকার চেষ্টা করেন বাসের ভিতরে। ফুটবলারদের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে আগ্রাসী হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে ভক্তদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে পুলিশ ও ফ্লামিঙ্গো সমর্থকদের মধ্যে সংঘর্ষ। এই ঘটনায় আহত হয়েছে একাধিক ভক্ত। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। এবারে অ্যাশেজের খবর। ব্রিসবেন টেস্টের জন্য 14 সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অপরিবর্তিত রাখা হয়েছে পার্থ টেস্টের স্কোয়াড। ফলে দলে ফেরা হলো না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডের। নেটে বোলিং করলেও পিঠের ইনজুরি থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি কামিন্স। বর্তমানে ব্রিসবেনে দলের সঙ্গে আছেন তিনি। সেখানে স্টিভেন স্মিথের বিপক্ষে ঘণ্টাখানেক বলও করেছেন তিনি। 17 ডিসেম্বর অ্যাডিলেড টেস্টে ফিরতে পারেন কামিন্স। পার্থ টেস্টে হ্যামস্ট্রিং চোটে পড়া আরেক পেসার জশ হ্যাজেলউডেরও জায়গা হয়নি 14 সদস্যের স্কোয়াডে। তবে পার্থে চোটে পড়া ওপেনার উসমান খোয়াজা আছেন দলে। গোলাপি বলের দিবারাত্রি এই টেস্ট শুরু হবে 4 ডিসেম্বর। বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়ায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারত নারী ক্রিকেট দলের তারকা জেমিমা রদ্রিগেজ। বন্ধু স্মৃতি মান্ধানার পরিবারের পাশে দাঁড়াতেই তার এই সিদ্ধান্ত। মান্ধানার বিয়েতে যোগ দিতে বিগ ব্যাশ থেকে ছুটি নিয়ে 10 দিন আগে ভারত যান জেমিমা, কিন্তু বাবার অসুস্থতার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় স্মৃতির বিয়ে। হাসপাতালে আছেন তার বাবা শ্রীনিবাস ও হবুবর পলাশ মুছাল। গণমাধ্যমের দাবি, কোরিওগ্রাফার মেরি ডিকস্টের সঙ্গে সম্পর্ক ছিল পলাশের, যে কারণে তার সঙ্গে বিয়ে ভেঙে দেন স্মৃতি মান্ধানা। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন ভারতের তারকা এই ব্যাটার। আর বন্ধুর এই বিপদে পাশে থাকতে বিগ ব্যাশ থেকে পুরোদমে ছুটি চেয়েছেন জেমিমা। তার ছুটি মঞ্জুর করে শুভকামনা জানিয়েছে ব্রিসবেন হিট। এদিকে নারী আইপিএলে অবিকৃত থেকে গেলেন 3 বাংলাদেশি ক্রিকেটার মারুফা আক্তার, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। বৃহস্পতিবার দিল্লিতে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের নিলাম। এর মধ্যে নিলামে নাম তোলা হলেও মারুফা ও রাবেয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অথচ ভারতে অনুষ্ঠিত সবশেষ নারী বিশ্বকাপে নজর কেড়েছিলেন পেসার মারুফা আক্তার। 6 ম্যাচে নেন 6 উইকেট। দলের প্রয়োজনে ভূমিকা রাখেন রাবেয়া খানও। এদিকে ড্রাফটে নাম থাকার পরও আরেক ক্রিকেটার স্বর্ণা আক্তারের নাম তোলা হয়নি নিলামে বিক্রি হয়নি অস্ট্রেলীয় তারকা অ্যালিসা হিলির নাম। 3 কোটি রুপিতে বিক্রি হয়েছেন সোফি ডেভাইন। তবে সবচেয়ে বেশি 3 কোটি 20 লাখ রুপি পাচ্ছেন দীপ্তি শর্মা। আগামী জানুয়ারিতে শুরু হবে নারী আইপিএলের এবারের আসর। 71 বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করছে ইংলিশ ক্লাব লিভারপুল। শেষ 12 ম্যাচে 9 হার। কিন্তু কে বলবে এই দলটাই বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন? ক্লাবটির লেজেন্ড স্টিভেন জেরার্ড মনে করেন কোচ আর্নে স্লট ঠিকই ঘুরে দাঁড়াবেন। এদিকে সাইবার অ্যাটাকের কবলে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ঝুঁকির মুখে পড়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, ইতালি, জার্মানির মতো বড় ফেডারেশন, এমনকি ফিফাও। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন তারা, কিন্তু কে বলবে 71 বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় কাটছে লিভারপুলের। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে পিএসভির কাছে 4-1 গোলে হার। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ 12 ম্যাচে লিভারপুলের 9ম হার এটি। এমন বাজে অভিজ্ঞতা হয়েছিল 7 দশক আগে 1953-54 মৌসুমে। পরপর 3 ম্যাচে তারা হেরেছে 3 গোলের ব্যবধানে। 1953 সালের ডিসেম্বরের পর যা প্রথম 5 দিনের ব্যবধানে ঘরের মাঠে গোল হজম করেছে 7টি। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নেমে লিভারপুল নেমে গেছে টেবিলের 12 নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে অলরেডরা আছে 13 নম্বর অবস্থানে। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে দলটিকে লিগ শিরোপা জিতালেও এখন চাপ বাড়ছে আর্নে স্লটের উপর। তারপরও লিভারপুলের সংকটের কথা উড়িয়ে দিলেন ক্লাবটির লিজেন্ড স্টিফেন জেরার্ড। দলটির হয়ে 710 ম্যাচ খেলা সাবেক ইংলিশ মিডফিল্ডার টিএনটি স্পোর্টসকে জানান, সংকট বেশ ভারী শব্দ। এই ক্লাবের হয়ে ভালো করেছে তেমন কিছু খেলোয়াড়ের প্রতি এবং 3 মাস আগে যে কোচ ভালো করেছে তার প্রতি অসম্মানজনক এটা। তবে অস্বীকার করা যাবে না যে দলটি খুব সংগ্রাম করছে। কোচ যদি দলে এর সমাধান খুঁজে না পান এবং স্থিতিশীলতা না আনতে পারেন তাহলে এটা চলতেই থাকবে। এদিকে লিভারপুলের মতোই ঝড় যাচ্ছে ফ্রান্স ফুটবল ফেডারেশনের উপর। দেশটির ফুটবল ওয়েবসাইটে সাইবার অ্যাটাক হয়েছে। এতে তাদের সদস্যদের ব্যক্তিগত ডাটা চুরি হয়েছে। এই ঘটনায় শঙ্কার মুখে পড়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালির মতো বড় বড় দেশের ফেডারেশনগুলো, কেননা শিগগিরই হ্যাকাররা তাদের ওয়েবসাইটও হ্যাক করতে পারে। এফএফএফ জানিয়েছে যে ক্লাবগুলো তাদের প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য, বিশেষ করে তাদের নিবন্ধিত সদস্যদের পরিচালনার জন্য ব্যবহৃত সফটওয়্যারগুলোতেও অ্যাটাক চালাচ্ছে। এতে ঝুঁকি ও চিন্তার মুখে পড়েছে ফিফাও। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।